আজকে সরলরেখার 4C চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। আগে একটা অঙ্ক মাত্র করিয়েছিলাম, আজকে দ্বিতীয় অঙ্কটা দেখাচ্ছি। দেখো, এবার দুটো সরলরেখার সমীকরণ দেওয়া আছে। এবার এই দুটো সরলরেখার ক্ষেত্রে ছেদ করেছি কিনা সেটা জানতে চাইছি প্রশ্নে। সেটা করার জন্য আমরা কি করব, প্রথমে সরলরেখা প্যারামিটার ফর্ম টি আর এস ধরে নিব। টি ও এস ধরে নিলে কি হয়, তাহলে এক্সের মান এখান থেকে বের করে নিচ্ছি, ওয়াইয়ের মানও বের করে নিচ্ছি, জেডের মানও বের করে নিচ্ছি, সেই প্যারামিটার টি ধরে নিয়ে। টিটা অবশ্যই নন জিরো টার্ম হবে একটা। এবার প্রত্যেকের ক্ষেত্রে এক্স ওয়াই জেডের মানটা বের করানোর সঙ্গে সঙ্গে তাদের সেই বিন্দু স্থানাঙ্কটা পেয়ে যাচ্ছি। মানে 1 নং সরলরেখার উপর অবস্থিত যে কোনো বিন্দু স্থানাঙ্ক, 1 নং সরলরেখার উপর অবস্থিত যে কোনো বিন্দু স্থানাঙ্ক এটা হয়ে যাচ্ছে 1 + 3t - এখানে লেখা আছে। এবার 2 নং সরলরেখার ক্ষেত্রেও সেই একটা প্যারামিটার এস ধরে নিচ্ছি। সেটা ধরে নেওয়ার পর সেই এক্স ওয়াই জেড পুনরায় প্রথম এর মতো এক্স ওয়াই জেডের মান বের করে নিলাম, দিয়ে দ্বিতীয় সরলরেখার উপর অবস্থিত যে কোনো বিন্দু পেয়ে গেলাম। এবার ব্যাপারটা হচ্ছে, দুটো সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে এই যে প্যারামেট্রিক ফর্মে বেরোনো বিন্দুটা, এই বিন্দু আর দ্বিতীয় সরলরেখার ক্ষেত্রে প্যারামেট্রিক ফর্মে বেরোনো বিন্দুর সঙ্গে সমান হবে। এক্সের সঙ্গে এক্স সমান, ওয়াইয়ের সঙ্গে ওয়াই সমান, জেডের সঙ্গে জেড সমান। সেইভাবে এখানে দেখিয়েছি। 3খানা সমীকরণ তোমাদের সামনে আসবে, 3খানা সমীকরণ এসছে। এভাবে 3খানা সমীকরণ এসছে, দুটো সমীকরণকে সমাধান করব, দিয়ে টি ও এস এর মান বের করব। এই টি এস এর মান বের করে দেখব 5 নম্বর সমীকরণকে সিদ্ধ করছে কিনা। যদি সিদ্ধ করে গেল তাহলে অবশ্যই ছেদ করেছে, আর যদি না সিদ্ধ করে তাহলে ভাববে যে সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করেনি। তাহলে দেখা যাক টি ও এস এর মান বর্গগুণন পদ্ধতি ব্যবহার করে আমরা সমাধান করে রেখেছি। এখানে দেখে নাও, 3 নম্বর আর 4 নম্বর সমাধান করে আমরা এখানে টি ও এস এর মান বের করেছি। বজ্রগুণন তো আগের ভিডিওগুলোতে বলেছি, দেখে নেবে আরেকবার। দিয়ে আমি দেখো সেটা বসিয়ে দিয়েছি, 5 নম্বর সমীকরণে বসিয়েছি। বসিয়ে দেওয়ার পর দেখো -107 সঙ্গে অবশ্যই 0 সমান হয় না, সুতরাং এটা সিদ্ধ করছে না। সিদ্ধ না করার জন্য অবশ্যই সেটাকে লিখে দিতে হবে, সিদ্ধ করছে না বলে পরস্পরকে ছেদ করে না। তাহলে এটাই তো এই অঙ্কের বিষয়বস্তু ছিল। এবার 4 দাগের যে অঙ্কটা আছে সেটা উদাহরণ 3 ধরে করার চেষ্টা করবে। অবশ্যই সেটা ভেক্টরে দেখানো আছে। আমি ভেক্টরের অঙ্ক একটাও দেখাইনি, কিন্তু উদাহরণটা দেখলে সহজ আছে, এই জন্য করাইনি, তোমরা করবে। এরপর আমি চলে যাচ্ছি 4D চ্যাপ্টারে। 4D চ্যাপ্টারে থিওরি একটা আছে। থিওরি বলতে অঙ্কে দেখলেই তোমরা বুঝতে পারবে, এখানে থিওরি বিশেষ বলা যায় না, সেটাকে থিওরি হিসেবে। এবার এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে 4D আর 4E চ্যাপ্টার থেকেই তোমাদের সরলরেখার বেশিরভাগ অঙ্কগুলো আসে। এতগুলো যে চ্যাপ্টার করে এলে তাদের মধ্যে কেবলমাত্র 4D আর 4E চ্যাপ্টার থেকে উচ্চ মাধ্যমিকের কোশ্চেনগুলো বিশেষ করে আসে। এখানে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এইচএসের উদাহরণ, এই যে 1 2 3 4 5 তোমাদের বইতে দেখবে যে 1 থেকে 5 পর্যন্ত যে অঙ্কগুলো দেওয়া আছে ওই অঙ্কগুলো খুব নিখুঁতভাবে তোমাদেরকে করে রাখতে হবে, কারণ এইগুলোই উচ্চ মাধ্যমিকে আসে। এবার তাদের মধ্যে উদাহরণ ছাড়াও আমি অনুশীলনটা করে রেখেছি। অনুশীলনের অঙ্ক একটা দুটো দেখে নাও, দিয়ে উদাহরণ দেখে দেখে অঙ্কগুলো করার চেষ্টা করবে। তাহলে একে দাগের অঙ্কে দেখো যে পি বিন্দু 100, এটা বইতে দেওয়া আছে, আর একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে। এই সরলরেখা সমীকরণ থেকে আমরা প্রথমে প্যারামেট্রিক ফর্মের মাধ্যমে ওই সরলরেখার উপর অবস্থিত যে কোনো বিন্দু স্থানাঙ্ক বের করে নেব। প্রথমে একটা বিন্দু স্থানাঙ্ক বের করলাম। এর ফলে এই সরলরেখার উপর যে কোনো বিন্দু এটাকে বোঝাবে, কারণ প্যারামিটার টি ধরেছি, টি ধরে এটা করতে হবে, দিয়ে সেখান থেকে এক্স ওয়াই জেড বের করে কিউ বিন্দু স্থানাঙ্কটা বের করতে হবে। এবার এই অঙ্কটা করার পদ্ধতি হচ্ছে, কিউ বিন্দু স্থানাঙ্ক জানতে চাইছে, প্লাস তার সঙ্গে সঙ্গে লম্ব দূরত্ব জানতে চাইছে। এবার কিউ বিন্দু স্থানাঙ্ক বের করতে গেলে প্রথমে দেখো এই যে সরলরেখাটা, এটার এই সরলরেখা 1 নং সরলরেখার পর লম্ব, এটাই 1 নং সরলরেখা, তারপরে লম্ব দেওয়া আছে। এবার পি কিউ এর দিক অনুপাত চাই। আমরা জানি দুটো সরলরেখার পর লম্ব হলে a1 a2 + b1 b2 + c1 c2 = 0 হয়। এবার দুটো সরলরেখা, এখানে লম্ব এর তো দিক অনুপাত না হয় দেওয়া আছে, পি কিউ এর দিক অনুপাত কোথা থেকে পাবে? কিউ বিন্দু স্থানাঙ্কটা এখানে আমি প্যারামেট্রিক ফর্মে বের করেছি। এবার
এই পি কিউ এরও স্থানাঙ্ক পেয়েছি, কিউ এর স্থানাঙ্ক একটা ধরে নেওয়া হয়েছে, এর সাহায্যে একটা প্যারামিটারের সাহায্যে ধরে নেওয়া হয়েছে। এবার সেই পি কিউ সরলরেখার দিক অনুপাত বের করেছি। দেখো 1+2t থেকে 1 বাদ, -1+3t থেকে 0 বাদ, কারণ 1 0 0 ছিল যেহেতু, -10+8t থেকে 0 বাদ। এর ফলে দিক অনুপাতগুলো পেয়ে গেলাম। এই দিক অনুপাত আর পি কিউ সরলরেখার দিক অনুপাত এটা হলো, আর 1 নং সরলরেখা পরস্পরের উপর লম্ব হচ্ছে। লম্ব হয়ে যাওয়ার জন্য তাদের দিক অনুপাতগুলোর গুণফল সমান 0। এবার স্ক্রিনে তোমরা দেখতে পারো সেই সূত্রটাই ব্যবহার করেছি। এবার সেখান থেকে টি এর মানটা বের করে নেওয়া হচ্ছে। এই টি এর বের করানো মানটা এই পি বিন্দু এই স্থানাঙ্কে বসিয়ে দেবো এখানে, তাহলে পাদবিন্দু স্থানাঙ্কটা আমরা পেয়ে যাব। এখান থেকে পাদবিন্দু স্থানাঙ্কটা এখান থেকে পেয়ে যাব। তাহলে দেখো এখানে কিউ বিন্দু স্থানাঙ্কটা পেয়ে গেছি, এই যে দেওয়া আছে কিউ বিন্দু স্থানাঙ্ক, এখানে দেওয়া আছে 3 - 4 2 বের করে ফেললাম। তারপর তো জানো পি কিউ সরলরেখার সমীকরণ বের করার জন্য দুটো বিন্দুই যথেষ্ট। তার মধ্যে এখানে দুটো বিন্দু দেওয়া ছিল, এখানে পি বিন্দু হচ্ছে 1 0 0 আর কিউ বিন্দু তো 3 - 4 - 2 বের করেছি, 3 - 4 - 2 বের করেছি। এই দুটো বিন্দুর সাহায্যে আমরা সরলরেখার একটা সমীকরণ পেয়ে যাব। তাহলে এটা একটা কোশ্চেন আসছে। তাহলে পাটে দেখতে পাচ্ছ যে পাদবিন্দু স্থানাঙ্ক, সরলরেখার সমীকরণ বের করতে আসবে, আর একটা বের করতে আসবে এই যে দূরত্ব নির্ণয়। তো সেই দুটো বিন্দু ব্যবহার করেই দূরত্বটা বের করে দিবে। দূরত্ব নির্ণয় সূত্র √x1 - x2 + y1 - y2 + z1 - z2 এর হোল স্কোয়ার। তাহলে তিনটেই জিনিস বের করতে বলেছে, তিনটে জিনিসই বের করে তোমাদের দেখিয়ে দিয়েছি। এরকমভাবে করবে। এই যে দূরত্ব বেরিয়ে গেছে। 2 দাগের অঙ্কটা তোমরা এই 1 দাগের মতো করে করার চেষ্টা করবে। এবার 3 দাগে যে অঙ্কটা বলছে তাতে পি বিন্দু একটা দেওয়া আছে, অঙ্কটা দেখে নাও তোমরা। 4 - 1 দেওয়া আছে, আর একটা সরলরেখার ভেক্টর সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণ থেকে তাদের দূরত্ব নির্ণয় করতে বলছে, পি কিউ এর দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলছে। তাহলে কিভাবে করব? প্রথমত এই 1 নং সরলরেখার উপর অবস্থিত যে কোনো বিন্দু স্থানাঙ্ক বের করে নিতে হবে। আমরা এমনি কার্তেশীয়র ক্ষেত্রে দেখেছিলাম, এবার ভেক্টরের ক্ষেত্রে একটু দেখে নিই যে কীভাবে বের করব। আর ভেক্টরের জায়গায় xi ক্যাপ, y j ক্যাপ, z k ক্যাপ এইভাবে লিখে আমরা বের করে নিতে পারবো। x y z, এখান থেকে দেখো x y আর z এর মানটা আমরা আর ভেক্টর মানে জানি xi ক্যাপ, y j ক্যাপ, z k ক্যাপ। তাহলে এখান থেকে x y z তিনটে বের করে নিব। তার এর ফলে সরলরেখার উপর অবস্থিত একটা বিন্দু স্থানাঙ্ক আমরা কিউ পেয়ে যাব। এবার পি কিউ এর দিক অনুপাত বের করতে হবে। পি কিউ এর দিক অনুপাত বের করতে গেলে এই বিন্দুটা তো দেওয়া আছে, আর এটা তো যে কোনো বিন্দু স্থানাঙ্ক তো আমরা এখান থেকে পেয়ে গেলাম। এবার পি কিউ বের করানোর জন্য এখান থেকে আগের যে বিন্দুটা দেওয়া ছিল 5, আর এখান থেকে এইটার থেকে 4 বাদ দিতে হবে, আর এখান থেকে 5টি থেকে -1 বাদ দিতে হবে। তাহলে দেখো দিক অনুপাত পি কিউ সরলরেখার দিক অনুপাত কি হয়ে গেল এটা। এবার এই ছবিটা দেখলে বুঝতে পারছো যে এই যে সরলরেখাটা দেওয়া আছে আর এই যে সরলরেখাটা দেওয়া আছে তারা পরস্পরের উপর লম্ব 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, যে কারণের জন্য আমরা লম্ব হওয়ার শর্তটা বসিয়ে দেব। লম্ব হওয়ার শর্ত এখানে বসিয়ে দিয়েছি। দেখো পি কিউ যেহেতু 1 নং সরলরেখার পর লম্ব, তাই বসিয়েছি। এখান থেকে টি এর মান বের করে নিয়েছি। এই যে টি এর মান বের করেছি, টি এর মান বের করে নেওয়া হয়েছে। এবার পি কিউ বিন্দুতে বসিয়ে দিয়েছি। তাহলে পাদবিন্দু স্থানাঙ্কটা আমরা কিউ বিন্দু স্থানাঙ্কটা পেয়ে গেছি। এবার পি কিউ এর দৈর্ঘ্য বের করানোর জন্য এই যে দিক অনুপাতগুলো পেয়েছি, তো দিক অনুপাতগুলো পেয়েছি, এই প্রত্যেকটা দিক অনুপাতের বর্গগুলোর সমষ্টি, সেটাও করতে পারো। বর্গগুলোর সমষ্টির পর টি এর মানটা বসিয়ে দাও। এই যে টি, এটা বসিয়ে দাও। বসিয়ে দিলে তাদের দূরত্ব বেরিয়ে যাবে। এরপর ঠিক এর পরের অঙ্কটায় চলে যাব। 4 দাগের অঙ্কে খুব ভালো একটা অঙ্ক দেওয়া আছে। এখানে বলা আছে যে 3টে সরলরেখা, 4খানা সরলরেখা অ্যাকচুয়ালি দেওয়া আছে। 3খানা সরলরেখা পরস্পরের উপর লম্ব। এবার যে লাস্টের সরলরেখা L1 + L1 L2 L3 M1 + M2 + M3 N1 + N2 + N3 যে দেওয়া আছে, এটা প্রত্যেক সরলরেখার সঙ্গে একটা নির্দিষ্ট কোণ করে আছে, সেটা প্রমাণ করতে বলছে। এবার যেহেতু 3টে সরলরেখার দিক অনুপাত দেওয়া আছে এবং এরা দিক কোসাইন বলা আছে, দুটো কথাই বলা আছে, পরস্পরের উপর লম্ব এবং
তাদের একটা দিক কোসাইন। সুতরাং দিক কোসাইন হওয়ার জন্য এই শর্তগুলো প্রথমে আমরা লেকচারের বলেছিলাম, যে সরলরেখা শুরুর আগেতে যে লেকচারগুলো যে ছিল সেখানেই বলে দিয়েছিলাম যে প্রত্যেকটা সরলরেখা দিক কোসাইনগুলো যদি হয় তাহলে তাদের বর্গগুলোর সমষ্টির মান 1 আসবে এবং লম্ব হলে এই শর্তগুলো পালন করবে। তাহলে দুটো শর্ত আমাদেরকে আগে ভাগে লিখে রাখতে হবে। এরপর দেখো যে বলেছে কি, যে একটা সরলরেখা যে আরেকটা যে সরলরেখা দেওয়া আছে, লাস্টে দেওয়া আছে, দেখো প্রশ্নের লাস্টে দেওয়া আছে, তার সঙ্গে যে কোণ উৎপন্ন করেছে সেই কোণটা আগে বের করতে হবে। তাহলে আমরা সেই মধ্যবর্তী কোণ θ1 ধরে নেব, দিয়ে প্রত্যেকটা তার সঙ্গে যে যে কোণগুলো উৎপন্ন করছে সেই কোণগুলোর জন্য আমরা সূত্রটা বসিয়ে দেবো, cos θ সূত্র। cos θ1 সমান L1 ইন্টু এই যে বাকি দিক অনুপাত m1 ইন্টু বাকিটা দিক অনুপাত n1 ইন্টু n1 প্লাস n2 প্লাস n3, এগুলো দিক অনুপাতগুলো লিখে ফেললাম। আর নিচে L1 স্কোয়ার m1 স্কোয়ার n1 স্কোয়ার, আর যে স্কোয়ার রুট অফ এই যে বাকি দিক অনুপাতগুলো যে দেওয়া আছে এগুলো লিখে রাখা হলো। এবার এটা গুণ করে L1 ইন্টু L1 m1 ইন্টু m1 n1 ইন্টু n1 এগুলোকে একদিকে রেখে দিলাম, L1 L2 L1 L3 এগুলোকে আলাদা জায়গায় রাখলাম, এগুলো সবগুলোর মান 0 আসবে। এর ফলে একটা, আর এটা তো 1 আছে, প্রথমেই আমি শর্তগুলোতে উল্লেখ করেছি। সুতরাং এখানে দেখতে পাচ্ছ যে এই যে নিচের রাশিমালাটাকে বড় আছে বলে আমি পি ধরে নিয়েছি, যেখানে পি সমান এটা লিখে পাশে লিখে দেবে, আর এটার মান 1, এটার মান 0, এটার মান 0, তাহলে 1/p পেলাম। তাহলে θ1 এর মান তাহলে কত পাবো, cos ইনভার্স 1/p। এবার নেক্সট আমরা চলে যাই অন্যগুলো বের করানোর জন্য। অনুরূপভাবে বলে দেবে, কারণ যেহেতু একই জিনিস সুতরাং বারবার বলার কোনো প্রয়োজনীয়তা নেই। এবার L2 M2 N2 আর বাকি যে দিক আছে তাদের মধ্যবর্তী কোণ থিটা ধরে নিয়ে সেই একইভাবে θ2 বের করবে। অনুরূপভাবে L1 M3 N3 আর বাকি দিক অনুপাতের মধ্যবর্তী কোণ θ3 ধরে, তাহলে এটাও সেই বেরোবে। তাহলে এখান থেকেই দেখতে পাচ্ছ যে তিনটে কোণের মান সমান, তাহলে প্রশ্নে যে দেওয়া আছে যে তারা সমান কোণ উৎপন্ন করবে সেটাকে প্রমাণ করছে, সুতরাং এটা করবে। এবার 5 দাগের অঙ্কটা 1 দাগের এই যে অনুশীলনীতে করে দিয়েছি তার 1 দাগের অঙ্ক দেখে দেখে করার চেষ্টা করবে।